হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন। শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। ৩রা জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নতুন সভাপতির নাম। নৈশ টহলদারিতে পুলিশের গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু 2 পুলিশ কর্মীর। মহিষাদল থানার গাড়ুঘাটার ঘটনায় গ্রেফতার ঘাতক ডাম্পারের চালক। 8 দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী। 5 দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে বুধবার দিল্লি থেকে উড়ল বিশেষ বিমান। শাস্তি ঘোষণা শেখ হাসিনার। আদালত অবমাননার একটি মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী দলাই লামা জন্মাবে কোনো স্বাধীন দেশে। 90তম জন্মদিনে ঘোষণা করলেন দলাই লামা। নিশ্চিত করলেন এই পরম্পরা চালু থাকবে। 2036 অলিম্পিক আয়োজনের প্রস্তাব করল ভারত। আহমেদাবাদ হতে চলেছে অলিম্পিক সিটি। প্রস্তাব গ্রহণ করল অলিম্পিক কমিটি। সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবীর দাবি, তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। নির্যাতিতা ছাত্রী মিথ্যে অভিযোগ করছেন বলেও দাবি করেন মনোজিতের আইনজীবী। তার দাবি, মনোজিতের ঘাড়ে লাভ বাইট দেখতে পেয়েছেন তিনি, আর লাভ বাইটের অর্থ কি সেটা অন্যদের বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন মনোজিতের আইনজীবী। মনোজিতের আইনজীবীর দাবি, মনোজিতের ঘাড়ে লাভ বাইট দেখতে পেয়েছেন, আর লাভ বাইটের অর্থ কি সেটা অন্যদেরকে তিনি বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, প্রসিকিউশন এই খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গিয়েছে। প্রসিকিউশন কি এই কথাটা বলছে যে মনোজিতের ঘাড়ে একটা লাভ বাইট পাওয়া গিয়েছে? যদি ধর্ষণ হয় তাহলে কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না। আমি মক্কেলের সঙ্গে দেখা করে এটা বলছি। मुझे कोई नाखून का दाग मुझे नहीं नज़र में आया, मुझे तो नहीं आया, लेकिन मुझे यहाँ पे एक दाग नज़र आया जो ब्लैक स्पॉट हो गया था। पहले जो लाल रहता है उसके बाद वो ब्लैक बन गया। ये स्पॉट मुझे पता चला। जब मैंने पूछा ये कैसे हुआ, तब तक पुलिस वाला आके उसके लेके चला। हाँ, मैंने ये बात भी बोला है, और एक बात मैंने कोर्ट को बोला है, वो ऑर्डर शीट भी बना है। मैंने बोला है कि उस दिन का जो मोबाइल फ़ोन है, ये फ़ोन सिर्फ सस्पेक्ट लोग का, जो तीनों सस्पेक्ट है उनका जब्त किया गया है। लेकिन मैंने बोला जो डिफेक्टो कॉम्प्लेन है, मतलब कि रेस्पेक्टेड जो विक्टिम लेडी है, उसका फ़ोन भी जब्त किया जाए, फॉरेंसिक में भेजा जाए, और उसका जो कॉल रिकॉर्ड है अर्थात सीडीआर जो है वो भी लाया जाए कोर्ट के सामने, ताकि वो उतना टाइम तक क्या क्या कर रहा था और कहाँ कहाँ क्या क्या प्लान बना रहा था। इसीलिए কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। অভিযুক্তের শরীরে নির্যাতিতা তরুণীর নখের আঁচড়ের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা। পুলিশি সূত্র জানাচ্ছে, এটা থেকে স্পষ্ট আক্রমণের সময় নির্যাতিতার সঙ্গে অভিযুক্তর মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়েছিল। এদিকে অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। পাশাপাশি আলিপুর আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি আদালতকে জানান, নির্যাতিতাকে সুস্থ করতে ইনহেলার ব্যবহার করা হয়নি, বরং উদ্দেশ্য ছিল আরও বেশি নির্যাতন চালানো। এই বক্তব্য আদালতে শুনিয়ে সরকারি পক্ষ দাবি করে, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার 2 সহযোগী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় অত্যন্ত পরিকল্পিত ও নৃশংসভাবে এই অপরাধ ঘটিয়েছে। ছাত্রীর ওপর যাতে আরও নির্যাতন চালানো যায় তাই তাকে ইনহেলার এনে দিয়েছিল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এতটাই বেপরোয়া ছিল সে। আদালতে শুনানি চলাকালীন এমনই অভিযোগ করেছে সরকারি আইনজীবী। পাশাপাশি নির্যাতিতার আইনজীবী আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেন, ছাত্রীর আস্থা অর্জন করার পর বিশ্বাস ভঙ্গ করে তার উপর নির্যাতন চালিয়েছে মনোজিৎ। কসবা কলেজ কাণ্ডে মঙ্গলবার আলিপুর এসিজেএম আদালতে পেশ করা হয় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ ধৃত 4 জনকে। আদালত 8 জুলাই পর্যন্ত 3 অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করে। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডের ঘটনায় এবার তদন্তে নামছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুরে কসবা থানার থেকে এই মামলার কেস ডায়েরি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় লালবাজারে। এই ঘটনায় প্রাথমিক তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। প্রথমে 5 সদস্যের দল তৈরি হলেও পরে সেই সংখ্যা বাড়িয়ে 9 করা হয়। তবে মামলার গুরুত্ব ও জটিলতা বেড়ে যাওয়ায় এবার সরাসরি গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার তুলে দিল কলকাতা পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মূলত গণধর্ষণের অভিযোগ তো রয়েছেই, এবার আরো কয়েকটি ধারা যোগ করা হয়েছে। রাসবিহারী মোড় থেকে কসবা পর্যন্ত মিছিল। কসবার সাউথ ক্যালকাটা আইন কলেজে গণধর্ষণের প্রতিবাদে বিজেপির মিছিল। কন্যা বাঁচাও, মমতা হটাও, ধর্ষকদের চামড়া তুলে নেব, আমরা এই স্লোগান তুলে মিছিলে সামিল হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মহিলা মোর্চার আর অনেকেই এই মিছিলে ছিলেন। সেই সঙ্গে যুব মোর্চার নেতারাও হাজির ছিলেন মিছিলে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন শুভেন্দু।
প্রচুর সাধারণ মানুষ এই মিছিলে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবার আইন কলেজের দিকে এগিয়ে গেছে। ঝাঁটা হাতে মিছিলে সামিল মহিলা মোর্চার নেত্রীরা। এদিকে পুলিশ জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে মানতে হবে, তারা যাতে কোনো এদিক ওদিক না হয় সেটাও দেখা দরকার। কে হবেন পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি নির্ধারণ হবে বুধবার অর্থাৎ ৩রা জুলাই। মঙ্গলবার মনোনয়ন পর্ব, দুপুর 12টা থেকেই মনোনয়ন শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। দলের নিয়ম অনুসারে এক ব্যক্তি এক পদ নীতি মেনেই সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। মঙ্গলবার দুপুর 12টায় নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। বুধবার অর্থাৎ ২রা জুলাই দুপুর 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত মনোনয়ন পর্ব। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা 6টায় প্রার্থীদের নাম ঘোষণা করবে বিজেপি। যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যাহার না করেন তাহলে ৩রা জুলাই বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার বেলা 12টা থেকে 1টা 30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তারপরই ভোট গণনা এবং বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে। সভাপতি কৌতূহল তৈরি হয়েছে পরবর্তী রাজ্য সভাপতির নাম এবং মনোনয়নের পর্ব নিয়ে। সভাপতি পদে কি একটাই নাম নাকি একাধিক? এই মনোনয়নে এগিয়ে রয়েছেন বিজেপির অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। পুরনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন সদস্যদের নামও উঠে আসছে আলোচনায়। অন্যদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের মতো নেতাদের নামও আলোচনায় রয়েছে। তবে দলের একটি অংশ শ্রমিক ভট্টাচার্যকেই এগিয়ে রাখছেন। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদে একজন ব্যক্তি সর্বাধিক 6 বছর পর্যন্ত থাকতে পারেন। 2021 সালে সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে দায়িত্ব নেন, যদিও তার প্রথম দফার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার বিষয়ে কোনো ঘোষণা হয়নি, কিন্তু সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির নিয়ম অনুযায়ী মন্ত্রী পদে থাকলে বিজেপির পদে থাকা যাবে না, আর এই কারণেই নতুন সভাপতির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। এখন দেখার পরবর্তী সভাপতি হিসেবে কার কাঁধে গুরু দায়িত্ব বর্তায়। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের গারুঘাটা এলাকায় টহলরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি। একটি দ্রুত গাড়ির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহলরত গাড়িতে সজোরে ধাক্কা দেওয়ার জেরেই এই ঘটনাটি ঘটেছে। সেই সময় পুলিশের গাড়িতে থাকা এক সাব ইন্সপেক্টর ও একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একজন পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গভীর রাতে হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের গারুঘাটা এলাকায় টহলরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি। একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহলরত গাড়িতে সজোরে ধাক্কা দেওয়ার জেরেই এই ঘটনাটি ঘটে। সেই সময় সাব ইন্সপেক্টর ও একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশ কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল এবং মৃত পুলিশ কর্মীর নাম শেখ হোসেন খান। তিনি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত ছিলেন। এছাড়াও গুরুতর জখম পুলিশের কনস্টেবল স্বপন দাস তমলুকে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার সৌম্যদেব ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মহিষাদল থানার পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্য দিনের মতোই মঙ্গলবার রাতেও হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কে মহিষাদল থানার গারুঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি গাড়ি। গাড়িটি রাস্তার পাশে রেখে চালক নিচেই দাঁড়িয়েছিলেন। অন্যদিকে গাড়িতে বসেছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ 2 পুলিশ কর্মী। রাত্রি প্রায় 1:30 নাগাদ হলদিয়া থেকে মেছেদাগামী একটি ট্রাক প্রচণ্ড গতিতে ওই পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর জেরেই রাস্তা থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে পুলিশের গাড়িটি এবং দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। সেই সঙ্গে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে দ্রুত তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ছেড়ে মেছেদা অভিমুখে পালাতে চেষ্টা করে। খবর পেয়েই নন্দকুমার থানার পুলিশ তাড়া করে ঘাতক ট্রাকটি ও তার চালককে পাকড়াও করেছে বলেই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।
মুর্শিদাবাদের সুতির ডিহি গ্রাম এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম পেটের তাগিদে ওড়িশায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। ভাগ্য ফেরার আশায় কম বেশি লটারির টিকিট তিনি কিনতেন, তবে এভাবে রাতারাতি ভাগ্য বদলের কথা ভাবেননি কোনোদিনই। 29শে জুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে 30 টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতেই মেলে সুসংবাদ, লটারি বিক্রেতার ফোন করে তাকে জানান 1 কোটি টাকা জিতেছেন তিনি। এই খবরে প্রথমে বিশ্বাসই করতে পারেননি শহীদুল। খবর পেয়েই সুদূর ওড়িশা থেকে সুতির বাড়িতে ফিরলেন যুবক। খরচ বাড়তে চলেছে ওলা উবারের মতন অ্যাপ ক্যাবগুলির। ব্যস্ত সময় ক্যাবগুলি দ্বিগুণ ভাড়া নিতে পারবে, এই প্রস্তাবে মান্যতা দিল কেন্দ্রের পরিবহন দপ্তরের সার্কুলার। অফিসে যাওয়া বা ফেরার সময় ক্যাবগুলির ভাড়া বেশি হয়ে যায়। আগে সর্বাধিক 1.5 গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া যেত। মোটর ভেহিকেল এগ্রিগেটর গাইডলাইন্সের নতুন নিয়ম অনুযায়ী ব্যস্ত সময় এবার থেকে ওলা উবার 1.5 গুণ নয়, দ্বিগুণ ভাড়া নিতে পারবে। উবের চড়ে অফিসে যান, দরকারে মোবাইল অ্যাপ ক্যাবই ভরসা? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। খরচ বাড়তে চলেছে ওলা উবেরের মতো অ্যাপ ক্যাবে যাতায়াতের। পিক আওয়ার অর্থাৎ ব্যস্ত সময় ক্যাবগুলি দ্বিগুণ ভাড়া নিতে পারবে, এই প্রস্তাবে মান্যতা দিল কেন্দ্রের পরিবহন দপ্তরের সার্কুলার। অফিস টাইমে বা ফেরার সময়ে অনেক সময়ই ক্যাবগুলি বেশি ভাড়া চায়। আগে তা সর্বাধিক 1.5 গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া যেত। মোটর ভেহিকেল এগ্রিগেটর গাইডলাইন্স 2025-এর নতুন নিয়ম অনুযায়ী ব্যস্ত সময়ে এবার থেকে ওলা উবের 1.5 গুণ নয়, দ্বিগুণ ভাড়া নিতে পারবে। অন্যদিকে নন পিক আওয়ার অর্থাৎ যে সময় একদমই ভিড় বা যানজট হয় না, তখনও 50%-এরও কম ভাড়া নিতে পারবে না। মঙ্গলবার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের গাইডলাইনে জানানো হয়েছে যে যদি বিনা কারণে ড্রাইভার রাইড বুকিং ক্যান্সেল করে দেন, তাহলে ভাড়ার 10% তার পকেট থেকে নেওয়া হবে জরিমানা বাবদ। তবে তা 100 টাকার বেশি হবে না। একই জরিমানার নিয়ম কার্যকর হবে যাত্রীদের জন্য যদি তারা বিনা কারণে রাইড ক্যান্সেল করে দেন। সমস্ত রাজ্যকে এই নতুন গাইডলাইন আগামী 3 মাসের মধ্যে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার গাড়ির ক্লাস বা ক্যাটাগরি অনুযায়ী বেসিক ভাড়া স্থির করবে। যাত্রীদের এই ভাড়াই দিতে হবে। বেস ফেয়ার বা ন্যূনতম ভাড়ার মধ্যে 3 কিলোমিটারের ভাড়া অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীবিহীন গাড়ি যে দূরত্ব অতিক্রম করে কিংবা প্যাসেঞ্জারকে তোলার জন্য যে দূরত্ব যেতে হয় তাকে ডেড মাইলেজ বলে। এর ক্ষতিপূরণ হিসেবেই ন্যূনতম ভাড়া ধার্য করা হবে। তবে সব যাত্রীদের এই ডেড মাইলেজের চার্জ দিতে হবে না। একমাত্র যারা 3 কিলোমিটারের কম দূরত্বে বুকিং করবে তখনই তাদের ডেড মাইলেজের চার্জ দিতে হবে। ভিড় বা ব্যস্ততার সময় আসল ভাড়ার দ্বিগুণ এবং কম ব্যস্ততার সময় বেসিক ভাড়ার তুলনায় 50% পর্যন্ত কম ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব অ্যাগ্রিগেটররা। নিয়ম অনুযায়ী বাহক ট্যাক্সি অ্যাগ্রিগেটরদের কাছ থেকে রাজ্য সরকার চাইলে দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে ফি নিতে পারবে। গাইডলাইনের 23 নম্বর ধারায় তার উল্লেখ রয়েছে। অন্যদিকে সবাইক ট্যাক্সি অ্যাপগুলির মধ্যে র্যাপিডো এবং উবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। র্যাপিডো এটিকে একটি বিকশিত ভারতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছে। তাদের মতে এই অনুমতি শহর ও শহরতলির শেষ মাইল কানেক্টিভিটির আরও সহজ করে তুলবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। দক্ষিণ শাখায় আরো 3টি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হচ্ছে। আগে দক্ষিণ শাখায় আরো 5টি ও বনগা শাখায় 5টি, মোট 10টি বিশেষ ট্রেন চালু। ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনে ফের বাড়ছে লোকাল ট্রেন। দক্ষিণ শাখায় আরও 3টি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। নতুন এই পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ড হারবার শাখায়। কিছুদিন আগে দক্ষিণ শাখায় আরও 5টি ও বনগা শাখায় 5টি, মোট 10টি বিশেষ ট্রেন চালু হয়েছে। এবার তা বাড়ছে 13তে। বালিগঞ্জ থেকে শিয়ালদা ও দমদম পর্যন্ত যে অতিরিক্ত যাত্রী চাপ তা কমাতে এই বিশেষ পদক্ষেপ রেলের। ডিভিশনের এক রেলকর্তার কথায়, বিমানবন্দর থেকে উত্তর ও দক্ষিণে মেট্রো চালু হলেই এর সুফল মিলবে। অসংখ্য যাত্রী বালিগঞ্জ ও দমদম ক্যান্টনমেন্টে নেমে গন্তব্যে পৌঁছাবেন। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই 3টি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হবে। সময়সূচিও তৈরি। সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল, যা সোনারপুর থেকে রওনা দেবে ভোর 5টায় এবং 6টা 5 মিনিটে পৌঁছাবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল 6টা 30 মিনিটে এবং বালিগঞ্জে পৌঁছাবে সকাল 7টা 56 মিনিটে। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল 8টা 14 মিনিটে এবং সোনারপুর পৌঁছাবে সকাল 8টা 33 মিনিটে। এই 3টি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের। 34882 নম্বর সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে 10 মিনিট আগে ছাড়বে।
আগে যেখানে ট্রেনটি ছাড়তো 4:50 মিনিটে, এখন তা ছাড়বে 4:40 মিনিটে এবং ডায়মন্ড হারবারে পৌঁছাবে সকাল 5:45 মিনিটে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকালে জঙ্গল পরিদর্শনের সময় সুখিয়াখোলায় জলাধারে 25 বছর বয়সী একটি হাতির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় বন আধিকারিকদের। খবর পেয়ে কার্শিয়াং বন বিভাগ ও বামনপোখরি রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর বন আধিকারিকরা ঘটনাস্থল থেকে হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে কার্শিয়াং বন বিভাগের অধীনে বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলার একটি জলধারে ওই পূর্ণবয়স্ক হাতির দেহটি উদ্ধার হয়েছে। মূলত 5 বছর আগে এই একই জায়গাতে কানছেড়া নামে আরেক হাতির দেহ উদ্ধার হয়েছিল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জঙ্গলে টহলের সময় সুখিয়াখোলার ওই জলাধারে 25 বছর বয়সী হাতির দেহ দেখতে পান বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় বন আধিকারিকদের। খবর পেয়ে কার্শিয়াং বন বিভাগ ও বামনপোখরি রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা পৌঁছে হাতিটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পশু বিশেষজ্ঞদের। পশু বিশেষজ্ঞরা পৌঁছে জানান হাতিটি গর্ভবতী রয়েছে, তবে শারীরিক অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির দেহ উদ্ধারের বিষয়ে কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, হাতি মূলত শারীরিক অসুস্থ হলে তারা জলাধারের কাছে যায়। এই হাতিটির দেহ জলাধারে উদ্ধার হয়েছে। হাতিটি শারীরিক অসুস্থতা থাকার কারণেই জলে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী ছিল বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর হাতিটির দেহ বন দফতরের নিয়ম অনুযায়ী শেষকৃত্য করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাতিটির মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 5ই জুন নেপালের একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেখানে চোরা শিকারীদের আক্রমণে হাতিটির মৃত্যু হয়েছে। পাশাপাশি চলতি বছরে নেপালের ঝাপায় একটি কৃষি জমিতে থাকা তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আরেক হাতির মৃত্যু হয়েছিল। এরপরে আরও এক হাতির দেহ উদ্ধার করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। 24 ঘন্টায় 11 বার মেঘ ভাঙা বৃষ্টি, 4টি হরপা বান। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নাজেহাল হিমাচল প্রদেশ। মঙ্গলবারও রাতভর ভারী বৃষ্টি হয়েছে মন্ডি সহ একাধিক জেলায়। এখনো পর্যন্ত জেলায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ অন্তত 16 জন। সোমবার সন্ধ্যা থেকে মান্ডিতে 253.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সারা রাজ্যে মোট 11 বার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। এর বেশিরভাগই হয়েছে মান্ডি জেলায়। কোথাও কোথাও ধসও নেমেছে। একটানা বৃষ্টি এবং একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবারও কাংড়া, সোলান এবং সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মান্ডি জেলায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে রাজ্যে 406টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে 248টি মান্ডি জেলায়। মান্ডি জুড়ে 994টি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, মান্ডি জেলার গোহরে 4টি, কারসোগে 3টি, ধরমপুরে 2টি এবং থুনাগে 1টি মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। বাডা এবং তালওয়ারায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কারসোগ এবং যোগিন্দারনগরের নেরিকোটলা থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিপদ এড়াতে মান্ডি এবং হামিরপুর জেলা প্রশাসনের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, মান্ডিতে 24টি বাড়ি, 12টি গবাদি পশুর খোয়ার, একটি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে 30টিরও বেশি গবাদি পশুর। এ বিষয়ে মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগান বলেন, মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানের জেরে জেলার বহু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, হোমগার্ড এবং পুলিশের যৌথ দল। জেলার সমস্ত নদী ও খালগুলি উপচে পড়ার মতন অবস্থা। বিপাশা নদীর ওপরে পাণ্ডহ বাঁধ থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা, ফলে বিপাকে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, 20 জুন রাজ্যে বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, 2-3 বছরে মেঘভাঙা বৃষ্টির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর নেপথ্যের কারণও পর্যালোচনা করে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার একটি মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে সশ্রম নয়, বিনাশ্রম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল।
আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোনালাপ পাশ হওয়ার পর মামলা হয়। বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাস এবং অপর আসামিকে 2 মাস বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় তার বিরুদ্ধেই সাজা ঘোষণা করল আদালত। হাসিনার বিরুদ্ধে যে ফোন আলাপের ভিত্তিতে মামলা হয়েছিল তাতে এক নারী কণ্ঠকে বলতে শোনা যায়, আমার নামে 250 খুনের মামলা হয়েছে, অর্থাৎ আমি 250 খুন করার পারমিশন পেয়ে গিয়েছি। সেই সঙ্গে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে পুলিশ এবং তদন্তকারীরা নিপীড়ন নির্যাতন করেছে তারা কেউ রেহাই পাবে না। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ওই কণ্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই এর মাধ্যমে তৈরি নয়। বুধবার শুনানিতে হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন। বিচারপতি শুনানি শেষে কয়েক ঘন্টার মধ্যেই রায় ঘোষণা করে দেন। তাতে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। চীন অধিকৃত তিব্বতে নয়, পরবর্তী দলাই লামা জন্মাবেন কোনো স্বাধীন দেশে, জানিয়ে দিলেন দলাই লামা। তিব্বতীদের ধর্মগুরু, যাকে তিব্বতীরা গৌতম বুদ্ধের অবতার বলে মানে, 90 পেরোলেন দলাই লামা। ইতিমধ্যেই তার উত্তরসূরি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এর সঙ্গে জুড়ে আছে আন্তর্জাতিক রাজনীতি। দলাই লামার পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে বর্তমান দলাই লামা স্পষ্ট করে দিয়েছেন, তার মৃত্যুর পরও দলাই লামা প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে এবং ভবিষ্যতের উত্তরসূরি বেছে নেবেন মুক্ত তিব্বতীরাই। চীনের হস্তক্ষেপকে একেবারেই অস্বীকার করেছেন তিনি বলেন, তিব্বতবাসীর অনুরোধে আমি নিশ্চিত করছি যে দলাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে তিনি আরও বলেন, আমার পরবর্তী পুনর্জন্ম স্বীকৃত করার পূর্ণ অধিকার শুধুমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টের হাতে। এ বিষয়ে অন্য কোনো ব্যক্তি বা সরকারের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী দলাই লামা হলেন এক আধ্যাত্মিক নেতা, যিনি পূর্ববর্তী দলাই লামার পুনর্জন্ম হিসেবে বিবেচিত হন। এই নির্বাচনের পদ্ধতি শতাব্দী প্রাচীন এবং তিব্বতের ধর্মীয় সমাজের মাধ্যমেই পরিচালিত হয়। তবে চীনা সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অনুমোদন থাকা বাধ্যতামূলক। চীনের মতে এই প্রক্রিয়া প্রশাসনিক এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। এই অবস্থান ঘিরে বিরোধ তৈরি হয়েছে। তিব্বতের নির্বাসিত সরকার জানিয়েছে, চীনের হস্তক্ষেপ তারা মানবে না। তাদের দাবি, দলাই লামার পুনর্জন্ম একটি নিখাত ধর্মীয় বিষয়, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনুচিত। ভারতের ধর্মশালায় অবস্থিত দলাই লামা বর্তমানে 89 বছর বয়সী। 1959 সালে চীনা সেনা অভিযানের পর তিনি ভারতে আশ্রয় নেন। তার নেতৃত্বে ভারত থেকেই তিব্বতের নির্বাসিত সরকার কাজ করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা কেবলমাত্র তিব্বতীদের নির্ধারিত ধর্মীয় প্রক্রিয়াকেই স্বীকৃতি দেবেন। 2020 সালে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া তিব্বত পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্টে বলা হয়েছে, চীন যদি জোর করে কোনো দলাই লামাকে নিযুক্ত করে তারা তাকে স্বীকৃতি দেবে না। সব মিলিয়ে দলাই লামার উত্তরসূরি নির্বাচন এখন শুধু ধর্মীয় ইস্যু নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। তিব্বতের ভবিষ্যৎ পরিচয় ও স্বাধীনতার প্রশ্ন এ নিয়েই আবর্তিত হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরটা যথেষ্ট গরম, গ্রীষ্ম তো বটেই, এমনকি শীতকালেও শহরের তাপমাত্রা যথেষ্ট ওপরের দিকেই থাকে। তবুও সেই আহমেদাবাদ শহরকেই হোস্ট সিটি হিসেবে তুলে ধরার 2036-এর অলিম্পিক্স আয়োজনের দাবি জানালো ভারত। সুইজারল্যান্ডের লুসান শহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে বিশেষ বৈঠকে এই প্রস্তাব পেশ করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভবিষ্যতের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারত এবার আনুষ্ঠানিকভাবে আহমেদাবাদ শহরের নাম প্রস্তাব করল। মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে ভারতের এক প্রতিনিধি দল এই প্রস্তাব পেশ করে। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিক, গুজরাট সরকারের প্রতিনিধি এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা। এটাই ছিল আইওসির কাছে ভারতের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে 2036 সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত এবং তার জন্য তারা আহমেদাবাদকে হোস্ট সিটি হিসাবে ভাবছে। এই আলোচনার সময় ভারতীয় প্রতিনিধিরা তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং একই সঙ্গে আইওসির পক্ষ থেকে অলিম্পিক আয়োজনের প্রক্রিয়া, শর্ত ও ভবিষ্যতের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য পান।
প্রতিনিধিদের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি এবং আইওসির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এটি আমাদের কাছে খুবই উপযোগী একটি আলোচনা ছিল। উল্লেখযোগ্য যে কিছুদিন আগেই আইওসি জানিয়েছে তারা আপাতত ভবিষ্যতের অলিম্পিক হোস্ট নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখছে। তবে তার মধ্যেই ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে দেশের আগ্রহ ও প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এখনো পর্যন্ত 2036 সালের জন্য কোনো শহরকে হোস্ট সিটি হিসেবে নির্ধারণ করা হয়নি। এর আগে 2032 সালের অলিম্পিক গেমসের হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও ব্রিসবেনকে নির্বাচিত করা হয়েছে। আহমেদাবাদ শহরে ইতিমধ্যেই বড় ক্রীড়া অবকাঠামো রয়েছে। গুজরাট সরকারের দাবি তারা শহরটিকে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস হাব হিসেবে তৈরি করছে, যেখানে অলিম্পিক্স আয়োজন সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই আনুষ্ঠানিক প্রস্তাব ভারতের ক্রীড়াক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অনেক দেরি, তবুও ভারতের এই আগ্রহ ও পরিকল্পনা ভবিষ্যতের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে তাকে এগিয়ে রাখবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।